আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিশ্বের ভূ রাজনৈতিক মানচিত্রে দক্ষিণ এশিয়া এখন এক নতুন গ্রেট গেমের রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। 2025 সালের সেপ্টেম্বরে বাংলাদেশে মার্কিন সেনা এবং মিয়ানমারে ভারতীয় সেনাবাহিনীর যুগপৎ উপস্থিতি এই প্রতিযোগিতার সর্বশেষ অধ্যায়। এই সৈন্য সমাবেশ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি বৃহত্তর ভূ রাজনৈতিক শক্তি প্রতিযোগিতার অংশ, যেখানে আমেরিকা, চীন ও ভারত বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ এবং মিয়ানমারের দুর্লভ খনিজ সম্পদের দখলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। শুরুটা করেছিল কিন্তু চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প দিয়ে সারা পৃথিবীকে তার অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক জালে ধরে নিতে চাইছে। আর সেই চ্যালেঞ্জের মোকাবিলায় এখন নেমে পড়েছে আমেরিকা, এবং দক্ষিণ এশিয়ায় তার দখলদারি বাড়াতে আজ বাংলাদেশে এই জিনিস চলছে, এবং মিয়ানমারেও। 2025 সালের সেপ্টেম্বরে প্রায় 120 জন মার্কিন সেনা চট্টগ্রামে অবতরণ করেছে বিশেষ যুদ্ধ বিমানে, এবং তার আগে থেকেও কিন্তু আমেরিকার সৈন্য ঢাকা, চট্টগ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে এই সেনাদের যারা চট্টগ্রামে আছে তারা অবস্থান নিয়েছে, কিন্তু তাদের নাম হোটেলের অফিসিয়াল রেজিস্টারে নেই। অর্থাৎ তারা এসছে যে তার কোনো ডকুমেন্ট তারা রাখতে চায় না। তাহলে ডকুমেন্ট বিহীনভাবে যারা আসতে চায়, থাকতে চায়, তাদের উদ্দেশ্য যে সহজ নয়, সৎ নয়, সেটা তো বোঝাই যায়। এটা বাংলাদেশ এবং আমেরিকার 3 নম্বর যৌথ সামরিক মহড়া গত 60 দিনের মধ্যে। জুলাই মাসে হয়েছে টাইগার লাইটনিং 2025, এবং আগস্টে টাইগার শার্ক, এবং সেই মহড়ার পর এখন চলছে প্যাসিফিক এঞ্জেল 25/3। এটাতে 3 জনের মধ্যে কে আছে? 25/3 2025 সালে 3 জন। 3 জনের 3টি দেশ, মানে কোনটা কোনটা? আমেরিকা আছে, বাংলাদেশ আছে এবং শ্রীলঙ্কা আছে। 2024 সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশ মার্কিন সম্পর্ক একটা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র হাসিনা সরকারের পতন ঘটিয়েছে এজন্যই, এবং সে কথাটা আজকে আর পৃথিবীর কোথাও অজানা নয়। কারণ ইন্দো প্যাসিফিক কৌশলে বাংলাদেশের একটা অবস্থানগত গুরুত্ব আছে বলে আমেরিকা এইসব করছে। বঙ্গোপসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিপরীতে আমেরিকা বাংলাদেশকে তার ইন্দো প্যাসিফিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে। চট্টগ্রামের কৌশলগত অবস্থান ভারতের উত্তর পূর্বাঞ্চল ও মিয়ানমারের কাছাকাছি হওয়ায় এটি একটি আদর্শ নজরদারি কেন্দ্র হয়ে উঠেছে। আমেরিকার পর আসি ভারতের কথায়। 2025 সালের মার্চে মিয়ানমারে ভূমিকম্পের পর ভারত অপারেশন ব্রহ্মা চালু করে। 118 সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠায় মিয়ানমারে, এবং 60 শয্যার একটি হাসপাতালও তৈরি করে দেয়। তবে এর পেছনে যেমন দুর্গতদের সাহায্য করবার একটা প্রচেষ্টা আছে, সেই মানসিকতা, তার সঙ্গে রয়েছে গভীর কৌশলগত উদ্দেশ্য। কি সেই উদ্দেশ্য? দেখুন, জুলাই 2025-এ ভারতের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, অর্থাৎ ডিফেন্সের যে গোয়েন্দা, সেই সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল সৃঞ্জয় প্রতাপ সিং তিনি মিয়ানমার সফর করেন, এবং দুই দেশের সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন। সেপ্টেম্বরে মিয়ানমারের সেনা কর্মকর্তারা কলকাতায় আসেন। এই যে 15, 16, 17 এই যে 3 দিন হয়ে গেল না, কলকাতায় যে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স বা সিসিসি বৈঠক, সেই বৈঠকে মিয়ানমারের সেনাকর্তারাও উপস্থিত এসেছিলেন। এবং আপনারা জানেন অনেকেই যে বাংলাদেশ থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও সেখানে যাবার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু ইউনূস বাধা দেওয়াতে তিনি যেতে পারেননি। যাই হোক,
সেখানটায় মায়ানমারের সেনাকর্তারা এসে নানা বিষয়ে বৈঠক করেন। কলকাতায় এই বৈঠকটা কেন হয়েছিল? তার কারণ বাংলাদেশকে নজরে রেখে কৌশল চূড়ান্ত করা ছিল, যেমন ভারতের লক্ষ্য তেমনই ছিল মিয়ানমারের লক্ষ্য। অর্থাৎ মিয়ানমারের দুর্লভ খনিজ সম্পদ, যা কিনা বর্তমান দুনিয়ায় নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু, তার সঙ্গে যুক্ত হয়ে গেল বাংলাদেশের অবস্থানগত গুরুত্ব। মিয়ানমার বিশ্বের প্রায় ৬৭%। সারা বিশ্বের যত দুর্লভ মৃত্তিকা মানে দুর্লভ ম্যাটেরিয়ালস যে মাটিতে থাকে, সেই মাটির নাম, সেই ম্যাটেরিয়ালের নাম হচ্ছে ডিসপ্রোসিয়াম এবং টারবিয়াম। এই বিশ্বের ৬৭% এই মাটি বা এই খনিজ তারা সরবরাহ করে মিয়ানমার। এই খনিজগুলি ইলেকট্রিক গাড়ি, বায়ু টারবাইন, অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, বিমান এইসবের জন্য অত্যাবশ্যক। 2023 সালে মানে যুদ্ধ বিমান, 2023 সালে চীন মিয়ানমার থেকে ৪১,৭০০ টন দুর্লভ মৃত্তিকা আমদানি করেছে, যা তার নিজস্ব যে উৎপাদন হয় সমস্ত চীনে তার ডবল। এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস আবার প্রধানত পাওয়া যায় মিয়ানমারের কাচিন প্রদেশে, যেটা বাংলাদেশ এবং ভারতের উত্তর পূর্বের মণিপুর এবং মিজোরামের সংলগ্ন। কাচিন স্বাধীনতা সেনা বা KIA 2024 সালে বিশ্বের অর্ধেক ভারী দুর্লভ মৃত্তিকা উৎপাদন হয় যে এলাকায়, সেই এলাকা দখল করে নেয় এবং এর ফলে চীনের সরবরাহ ব্যাহত হয় এবং দামও বৃদ্ধি পায়। আমেরিকা দৃষ্টি কাচিন প্রদেশের এই খনিজের ওপর। বঙ্গোপসাগরে ঘাঁটি গেড়ে চীনকে নিয়ন্ত্রণ করার এবং সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান অংশ, যেসব মিয়ানমারের রাখাইন ও কাচিন প্রদেশের অংশ ও ভারতের মণিপুর ও মিজোরাম রাজ্যের অংশ যুক্ত করে নতুন এক খ্রিস্টান ইহুদি রাজ্য নয়, আলাদা রাষ্ট্র তৈরি করে পাকাপাকিভাবে বসে যাওয়ার প্ল্যান আমেরিকার। আর এই জন্য সেন্ট মার্টিনস আইল্যান্ড তাদের কাছে এত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই দ্বীপের নিয়ন্ত্রণ যে কোনো শক্তিকে পুরো বঙ্গোপসাগরে নজরদারির সুবিধা দেবে। বলা বাহুল্য, ভারত যেমন আমেরিকার এই পরিকল্পনার ঘোর বিরোধী তার নিজের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য, তেমনি চীনের স্বার্থ বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকার এই প্ল্যানে, যদি বাংলাদেশ এই দ্বীপটি সেন্ট মার্টিনস আইল্যান্ড এটা যদি আমেরিকাকে দিয়ে দেয়। চীন বাংলাদেশে $40 বিলিয়ন প্যাকেজ দিয়েছিল, যার মধ্যে $26 বিলিয়ন BRI প্রকল্পের জন্য। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল সহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি চীনের সহায়তায় নির্মিত, যদিও মেট্রো রেলে ভারতেরও সহায়তা আছে। চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিপরীতে আমেরিকা করেছে কি, তার যে কোয়াড, ওই যে 4টে দেশের ভারত, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা, এই 4 দেশের কোয়াড পোর্টস ফর ফিউচার এই প্রোগ্রামের অধীনে বাংলাদেশে একটি বন্দরের খোঁজ করছে সমুদ্রে, তাদের এন্ট্রান্সের জন্য সমুদ্রে। এর উদ্দেশ্য হল বঙ্গোপসাগরে আমেরিকার উপস্থিতি নিশ্চিত করা। আর সেজন্য চট্টগ্রাম বন্দর দখলের সব ব্যবস্থা করে ফেলেছে আমেরিকা। সেখানে সৈন্য আনছে, সেখানে অস্ত্রশস্ত্রও আনছে। তাহলে দাঁড়ালো কি? দাঁড়ালো মিয়ানমারের দুর্লভ খনিজ সম্পদ, বঙ্গোপসাগরের প্রাকৃতিক গ্যাস এবং বাণিজ্য পথের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র প্রতিযোগিতা চলছে আমেরিকা, ভারত ও চীনের মধ্যে। মনে রাখতে হবে, ভারতের 40% বাণিজ্য চলে কিন্তু এখান দিয়ে। ভারত ও চীনের মধ্যে এই প্রতিযোগিতা চলছে, 3 জনের মধ্যে। আমেরিকা তাই ঘাঁটি গেড়েছে পার্বত্য চট্টগ্রাম সন্নিহিত ও মিয়ানমারের রাখাইন সংলগ্ন এলাকায়, এবং ভারত তার দখল কায়েম করতে সেনা পাঠাচ্ছে মিয়ানমারে, আমেরিকাকে দেখিয়ে দিতে যে শুধু তুমি নও, তুমি যা চাইবে সেইটা হবে না, আমরাও আছি। কিন্তু শুধু মিয়ানমারে সেনা পাঠিয়েই কি থামবে ভারত? একদমই নয়। দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগরে পৌঁছতে গেলে 28 কিলোমিটারের ছোট্ট একটা চিকেন স্নেক আছে বাংলাদেশের। এটা দখল করে নিলে চট্টগ্রাম বিচ্ছিন্ন, তখন বাংলাদেশ হয়ে যাবে ল্যান্ডলকড কান্ট্রি, যেটা মোহাম্মদ ইউনূস বলেছিলেন ভারতের 7 বোন তারা ল্যান্ডলকড, এবং বাংলাদেশের তিনি হচ্ছেন দ্য গার্ডিয়ান অব দ্য ওশান,
সমুদ্রের অভিভাবক তিনি, সেই তার অভিভাবকত্ব শেষ হয়ে যাবে মাত্র যদি 28 কিলোমিটারের এই পথটা দখল করে নেয় ভারত। ভারত তাই চট্টগ্রাম দখলে এখন এগিয়ে যাবে, আর সেটা খুব তাড়াতাড়ি। আমেরিকা ভালোভাবে ঘাঁটি গেড়ে বসার আগেই এটা করবে। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় যে নতুন গ্রেট গেম শুরু হয়েছে তা বিংশ শতাব্দীর পুরনো শীত যুদ্ধ, আমেরিকা বনাম যে রাশিয়া সোভিয়েত, সেই প্রতিযোগিতার চেয়েও কিন্তু অনেক ব্যাপক, অনেক জটিল ও বহুমুখী। বাংলাদেশে মার্কিন সেনা এবং মিয়ানমারে ভারতীয় সেনাবাহিনীর প্রায় মুখোমুখি উপস্থিতি এই প্রতিযোগিতার সূচনা মাত্র। মিয়ানমারের দুর্লভ খনিজ সম্পদ এবং বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব এই অঞ্চলকে ভবিষ্যতের বৈশ্বিক শক্তি প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ও মিয়ানমারের মতো দেশগুলো চ্যালেঞ্জ হওয়া উচিত ছিল যে কিভাবে এই বিভিন্ন শক্তির সাথে ভারসাম্য রক্ষা করে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করা যায়। এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করেছিলেন শেখ হাসিনা। তার ডিপ্লোমেসি নিয়ন্ত্রণে রেখেছিল সমস্ত পক্ষকে, ভারত, আমেরিকা, চীন। কারোর সাথেই তার ঝগড়াও যেমন ছিল না, অন্তত প্রকাশ্যে আমেরিকার সাথে ঝগড়া নেই, তেমনি তিনি সবাইকে নিয়ে কিন্তু চলেছেন। কিন্তু সেই অবস্থান শেষ করে দিয়েছে ইউনূসের নতুন সরকার আমেরিকার হাতের পুতুল হয়ে। এর পরিণাম কত খারাপ হতে পারে সেটা দেখতে খুব বেশি দিন লাগবে না। মোহাম্মদ ইউনূসের অদূরদর্শিতা ও আমেরিকার কাছে আত্মসমর্পণ বাংলাদেশকে টুকরো টুকরো করার পথে ঠেলে দিয়েছে। যে ভারত গত 54 বছর বাংলাদেশের মাটির দিকে, বাংলাদেশের কোনো অংশ দখলের দিকে নজর দেয়নি কোনোদিন, আজ নজর দিতে বাধ্য হচ্ছে বাংলাদেশের বর্তমান শাসকদের আত্মঘাতী কূটনীতিতে। এটাই হয়, যার যা কাজ নয়, যার যে যোগ্যতা নয়, তাকে সেই কাজ দিলে, সেই যোগ্যতার জায়গায় বসালে এটাই হয়। ছাগল দিয়ে যে ধান মাড়াই হয় না, সেটা কোনো নতুন কথা নয়। রাজনীতিতে বিভক্তি বাড়ছে। শেষ পরিণতি কি সেনা শাসন নাকি 111? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। রাজনীতিতে কে কখন শত্রু হয় বা কে কখন মিত্র বলা মুশকিল। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একসময় যারা এক ছিলেন, এখন তারা মুখোমুখি অবস্থানে। জুলাই বিপ্লবে ঐক্য থাকলেও এখন অনেকের মধ্যে অনৈক্য দৃশ্যমান। ত্রয়োদশ জাতীয় সংসদ যত ঘনিয়ে আসছে, বিভক্তি যেন আরো বাড়ছে। বিশেষ করে দীর্ঘদিন আলোচনার পরও জুলাই সনদ নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো, যার দরুন যে জুলাই সনদ বাস্তবায়নকারী কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল, যেটির সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সহসভাপতি আলী রিয়াজ, সেটির মেয়াদ প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে। 15ই আগস্ট পর্যন্ত মেয়াদ ছিল, সেটি বাড়িয়ে 15 সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে এবং 15 সেপ্টেম্বর থেকে বাড়িয়ে দ্বিতীয় ধাপে আরো এক ধাপ বাড়িয়ে এটি 15 অক্টোবর পর্যন্ত করা হলো। বিএনপি জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো পরবর্তী জাতীয় সংসদের মাধ্যমে সমাধানের পক্ষে। অন্যদিকে জামাত ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল জুলাই সনদের আইনি রূপ দিয়ে তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের পক্ষে। একই সঙ্গে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ বেশ কিছু বিষয়ে বিএনপির সঙ্গে মতানৈক্য কাটেনি দলগুলোর। এই অবস্থায় দাবি আদায়ে 3 দিনের কর্মসূচিতে রাজপথে রয়েছে জামাত, ইসলামী আন্দোলন সহ 7টি রাজনৈতিক দল। যদিও রাজপথে আমরা এই কর্মসূচিওয়ালা দলগুলোর অবস্থান এখনো পর্যন্ত দেখতে পারছি না। এর মধ্যে দিয়ে নির্বাচন ঘিরে বাড়ছে উদ্বেগ ও শঙ্কা। অন্যদিকে বিএনপি রাজপথে নামা রাজনৈতিক দলগুলোর কার্যক্রম রাখছে নিবিড় পর্যবেক্ষণে, কারণ নির্বাচন বিঘ্নিত হতে পারে এমন কোনো ফাঁদে পা দেবে না বিএনপি। রাষ্ট্র কাঠামো সংস্কারে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন গত মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে।
তবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক একাধিক বৈঠক হলেও সমাধান আসেনি। এই অবস্থায় গত বৃহস্পতিবার থেকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ কয়েকটি দাবিতে 3 দিনের কর্মসূচি চলছে 7 দলের। দলগুলো হচ্ছে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফতে মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। যদিও দলগুলোর মধ্যে জামাত ইসলামের বাইরে যে দলগুলো আছে, ইসলামী আন্দোলনের নেতাদের হয়তো চিনে থাকবেন, বাদ বাকি যেগুলো আছে সেই নেতাদের আপনারা কেউ চেনেন না। সেই 7টা দল এই মুহূর্তে কর্মসূচি পালন করছে। এছাড়া পিআর ছাড়া বাকি 4 দাবিতে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ পৃথক কর্মসূচি দিয়ে মাঠে নামবে বলে জানা গেছে। যদিও দলগুলো কাগজে কলমে কোনো জোটের কথা বলছে না, তবে তারা বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে কিনা জনমনে সেই প্রশ্ন তৈরি হয়েছে। আলোচনার টেবিলে যখন সমাধান হচ্ছে না, তখন দর কষাকষির টেবিলে আন্দোলনের চাপ হয়তো বাড়তি সুবিধা দিতে পারে জামায়াত ও সমমনা দলগুলোকে। তারা মনে করছে, জামায়াত এবং সমমনা দলগুলো এটি মনে করছে, জামায়াত সহ দলগুলোর বক্তব্য তাদের আন্দোলন কারো বিরুদ্ধে নয়, জনগণের পক্ষে তারা আন্দোলন করছে। কি অবাক কাণ্ড যে আন্দোলন কারো বিরুদ্ধে নয়, কিন্তু জনগণের পক্ষে তারা আন্দোলন করছে। তারা এই সরকারের আমলে জুলাই সনদ বা সংস্কারের আইনি ভিত্তি চান। এদিকে বিএনপি এই যে 7 দল কিংবা পরবর্তীতে যে 4 দল কর্মসূচি দিয়ে নামবে বলছে, তাদেরকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। জুলাই সনদে আইনি ভিত্তির দাবিতে জামাত সহ রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে সতর্ক দৃষ্টি রাখছে বিএনপি। এই কর্মসূচির ফলে দেশের রাজনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন দলটির নীতি নির্ধারকরা। তারা বলছেন, বিএনপি যদি পাল্টা কর্মসূচি দেয় তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থিতিশীল হয়ে উঠতে পারে, দেখা দিতে পারে সংঘাত। বিএনপির দায়িত্বশীলরা বলছেন, জামাত এবং অন্যান্য দলগুলোর আন্দোলন দৃশ্যত সরকারের উদ্দেশ্য হলেও এর মূল বিরোধ কিংবা দ্বন্দ্ব মূলত বিএনপির সঙ্গে। কারণ জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোট, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মতো বিষয়গুলোতে ভিন্ন মত আছে বিএনপির। তারা বলছেন, ঐক্যমত্য কমিশনে যখন জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, তখন রাজপথে আন্দোলনের নিশ্চয়ই ভিন্ন উদ্দেশ্য আছে। কেউ কেউ বলছেন, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল একজোট হয়ে মূলত বিএনপির বিপরীতে একটা বড় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের জানান দেবার চেষ্টা করছে। লক্ষ্য আন্দোলনের মাধ্যমে একটি রাজনৈতিক জোট গড়া, যার টার্গেট বিএনপি। তারা বলছেন, দেশের জনগণ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি এই মুহূর্তে দেশে এমন কোন উত্তপ্ত পরিস্থিতি চায় না যা দেশের ব্যবসা বাণিজ্য সহ সবকিছু ক্ষতিগ্রস্ত করবে। তবে দলটির সন্দেহ, ইস্যু তৈরি করে একটি মহল দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো পরিস্থিতি সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে মোকাবেলা করবে বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপিও নির্বাচনকে উৎসবমুখর ও ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে দেখতে চায়। তবে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজপথে সংঘাতের সূচনা হতে পারে কিনা সে আশঙ্কাও করছে বিএনপি। তারা বলছেন, রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন পক্ষ থেকে নানা ধরনের আন্দোলন হলেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আন্দোলনে নামার উদ্যোগ এবারই প্রথম। পরিবর্তিত অবস্থায় ঐক্য ধরে রাখতে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে আগে আলোচনার মাধ্যমে খুঁজতে হবে সমাধানের পথ। একে অন্যকে ছাড় না দিলে সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই জন্য সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অন্যথায় বিভক্তি বিভাজনের এই সুযোগ ভিন্ন কিছু ঘটতে পারে। আমরা কিন্তু ভিন্ন কিছু ঘটবারই শঙ্কা ইতিমধ্যে দৃশ্যমান হতে দেখছি। ইতিমধ্যে এই যে বর্তমানে যে অভ্যুত্থানের শক্তি যারা বলছে কিংবা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা বলছে, তাদের মধ্যে বিভক্তি এখন চরমে। বিএনপি একাই একদিকে, জামাত মূলত বিএনপির বাইরে অন্য যদি দল একটু শক্তিশালী বলেন তাহলে জামাত ছোট ছোট নাম সর্বস্ব প্যাট সর্বস্ব দলগুলোকে নিয়ে অর্গানাইজ হচ্ছে। আবার
বিএনপি খানিকটা একঘরে হয়ে পড়ছে, বিভক্তি দিনকে দিন বাড়ছে। ঐক্যমত্য কমিশনের কথা আমরা বলছিলাম, ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে নিয়ে আসলে ঐক্যে পৌঁছাতেই পারেনি এখন পর্যন্ত, যার দরুন আপনারা খানিক আগেই শুনলেন যেটি বললাম যে ঐক্যমত্য কমিশনের মেয়াদ এক মাস করে বাড়ছে। শেষ পর্যন্ত কি এই দলগুলো একমত হতে পারবে? বিএনপি একাই তাদের চিন্তাধারাকে বাস্তবায়ন করতে পারবে? অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু আসছে, প্রতিনিয়ত আওয়ামী লীগ আসবার প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে। প্রতিধ্বনি শুনি ভূপেন হাজারিকার সেই গানটা এখন মনে পড়ছে যে আওয়ামী লীগের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি, আসছে। এই যখন অবস্থা, বিএনপির বাইরে যে রাজনৈতিক দলগুলো তারা একা একা নিজেদের মতো চিন্তা করছে, বিএনপি একটা চিন্তা করছে, আওয়ামী লীগ ফিরবার প্রাণান্তকার চেষ্টা চলছে এবং আওয়ামী লীগ ফিরবে। শেষ পর্যন্ত কি হবে? শেষ পর্যন্ত যেটি হবে, আগেও বলেছি এখনো বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পতন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নির্বাচন করতে পারবে না। শেষ পর্যন্ত প্রথমত আসবে একটা 111 সরকার। আগেও একাধিক ভিডিওতে বলেছি, আবারও বলছি, আমাদের সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারেরও সহসা আমরা দেখা পাবো কিনা সে ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে। 111 সরকার যদি আসতেও বাধা সৃষ্টি হয় কোনোভাবে, তাহলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী বসে থাকবে না। একটা সেনাবাহিনী, সেনা শাসনের পদধ্বনিও কান পাতলে শোনা যাচ্ছে। অনেকের মধ্যে আপনারা আলাপও শুনছেন, দেখছেন এনসিপি বা অন্যান্যদের মধ্যে যে সেনা শাসন আসে কিনা, কিংবা ক্যান্টনমেন্টেও কি আলাপ হচ্ছে এমন কিছু, নইলে তারা আলাপ করছে কেন? সবকিছু মিলে বাংলাদেশের রাজনীতি এক চরম খাদের কিনারে পৌঁছে যাচ্ছে। এর শেষ নিশ্চয়ই দেখব, খুব শীঘ্রই দেখব। সেপ্টেম্বর টু অক্টোবরের মধ্যে আমরা হয়তো অনেক কিছু দেখতে পারবো। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ